কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জনের দিনটা ছিল একেবারেই অন্যরকম। বৃষ্টি ভেজে আকাশ, উত্তাল ঢেউ আর ভক্তদের আবেগে মিশে যায় বিদায়ের বিষণ্ণতা। এমন এক মুহূর্ত যেখানে ধর্মীয় অনুষ্ঠান ছুঁয়ে যায় প্রকৃতি আর মানুষের অনুভূতিকে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজারের লাবণী পয়েন্টের সৈকতে নোনা জলের গন্ধে ভেজা বাতাসে যোগ হয়েছিল অন্য এক ঘ্রাণ, ভক্তির, আবেগের আর বিদায়ের। বৃহস্পতিবার বিকেল থেকে মানুষের খণ্ড খণ্ড আগমনে মুহূর্তে মিলন মেলায় পরিণত হয় পুরো সৈকত। আকাশ জুড়ে ঝরছিল টুপটাপ বৃষ্টি, সে বৃষ্টিতে ভিজে যায় প্রতিমা, ভিজে যায় ভক্ত অনুরাগীরাও। আর সন্ধ্যা নামার আগেই মন্ত্রপাঠ শেষ হতেই ঢাকের তালে, শঙ্খধ্বনির উচ্ছ্বাসে ভক্তরা পৌঁছে দেন দেবী দুর্গাকে তার চিরচেনা গন্তব্যে। শতাধিক প্রতিমা ধীরে ধীরে ঢেউয়ের কোলে মিশে গেলে নীরব হয়ে যায় সৈকত। কেউ প্রণাম করে, কেউ চোখ মুছে নেয় নিঃশব্দে। এবছর যেরকম সামনে বছর আরো ভালো হোক, আরো সৌন্দর্য হোক, সবাই ভালো থাকুক। অনেক ভালো ছিল, আনন্দ কাটছে। আমাদের পুজোর বারবার এরকম আনন্দ হয়। সৈকতে আসা অতিথিরা বললেন, সমুদ্রের তীরে সকল সম্প্রদায়ের মানুষ যেভাবে এক হয়েছেন সেভাবে একই আকাশের নিচে শান্তিতে থাকতে চান তারা। বাংলাদেশের সবচেয়ে বড় বিসর্জন কক্সবাজারে, এটার জন্য আমরা গর্ববোধ করি এবং প্রশাসন, পুলিশ প্রশাসন খুব সুন্দর সুচারুভাবে অনুষ্ঠানগুলো সব সম্পন্ন করেছে। সম্প্রীতির এই মিলন মেলার বার্তা জনে জনে ছড়িয়ে পড়ুক, এমনটাই চান পূজা উদযাপন কমিটির নেতারা। আমরা এমন একটা বার্তা দিতে চাই, আগামীর বাংলা হবে অসাম্প্রদায়িক বাংলা, আগামীর বাংলা হবে আমরা বৈষম্যমুক্ত বাংলা, আগামীর বাংলা হবে আমরা সবাই মিলে একটা সোনার বাংলা গড়তে চাই। প্রতিমা বিসর্জনের দিনে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও লাখো পর্যটক অংশ নেন কক্সবাজার সমুদ্র সৈকতে, উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলা শেষে বিকেলে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী। বিসর্জন এবং শোভাযাত্রায় অংশ নিয়ে ভক্তরা বলেছেন, এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, আগামী বছর আরও ভালো উৎসবের প্রত্যাশা করছেন তারা। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। দুপুর থেকে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপের সামনে পলাশীর মোড়ে রাজধানীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় অংশ নিতে আসতে শুরু করে। এবছর ঢাকায় 255টি মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণে মণ্ডপের সংখ্যা ছিল 169টি। শোভাযাত্রায় মূলত ঢাকা দক্ষিণের মণ্ডপের প্রতিমায় অংশ নেয়। প্রশাসন ও পূজা কমিটির পক্ষ থেকে বলা হয়, এবারের পূজা নির্বিঘ্ন করতে সচেষ্ট ছিলেন সবাই। আমি বিশ্বাস করি আজকেও যার যার প্রোগ্রাম তার মতোই পালন করবে। কোনো ধরনের নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না, এজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি এবং সমতল ভূমির সর্বস্তরের জনগণ এই শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যে আমরা যে কি পরিবারের সদস্য সেটা আবার প্রমাণিত হল। শত প্রতিমা আর হাজারো ভক্তের অংশগ্রহণে ঢাকের বাজনায় উৎসবের আমেজ পুরো শোভাযাত্রা জুড়ে। ভক্তরা বলছেন, আরো ভালো উৎসবের প্রত্যাশা করেন তারা। আমরা চাই শান্তিশিষ্টভাবে মার দেশে যেতে পারি, আমরা শান্তিশিষ্টভাবে পূজা করতে পারি। এই বছরই তো অনেক ভালো হলো, আগামী বছর আরো ভালো হবে, এটাই তো প্রত্যাশা। সামনের বছর আরো ভালো হবে, অনেক ভালো হয়েছে। এদিকে দুপুর থেকেই বুড়িগঙ্গায় শুরু হয় বিসর্জন। উৎসব মুখর পরিবেশে দেবী দুর্গাকে বিদায় দেন সনাতন ধর্মাবলম্বীরা। বিসর্জনেও সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ভক্তদের প্রার্থনা, দেবী দুর্গা সকল অনাচার বিপদ দূর করে দেশের জন্য মঙ্গল ও শান্তি বয়ে আনবেন। আমরা আজকে মাকে বিজয়া দশমীর মাধ্যমে বিদায় দিয়ে দেশের শান্তি, সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মাকে এখন বিসর্জন দিচ্ছি। বিদায় মানে তো একটা আবেগে আমরা আপ্লুত, একটা বিষাদ। তো এইভাবে আমরা বিদায় দিচ্ছি। তবে এই বিদায় শেষ বিদায় নেই, মাকে আমরা আগামী বছর আরো পাবো, এটা সাময়িকভাবে। সকল অশুভ শক্তি নির্মূল করে
মা যাতে শুভ শক্তি দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে মনের পরিবর্তন করে দেয়, যাতে আমরা ভালোভাবে, এখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, আমরা প্রত্যেকটা মানব জাতি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মিলেমিশে একসাথে প্রত্যেকে ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা সুন্দরভাবে পালন করতে পারে। বুড়িগঙ্গায় বিসর্জনের আনুষ্ঠানিকতা ছিল রাত পর্যন্ত। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার রাতে উড়িষ্যা অতিক্রম করবে। এর প্রভাবে আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে বেশি বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে। এ সময় সাগরের 3 এবং নদীতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। শারমিনীর রিপোর্ট। থেমে থেমে বৃষ্টি, আবার আকাশ পরিষ্কার, আবার বৃষ্টি। রাজধানীতে এই ছবিটা দুপুর পর্যন্ত। তবে আবহাওয়া অফিস বলছে এই পরিস্থিতিটা চলবে অন্ততর 3 দিন, কারণ সাগরে সৃষ্ট লঘুচাপ রাত নাগাদ উড়িষ্যার উপকূল অতিক্রম করবে। মৌসুম বায়ু বিদায় নেবে, তাই এটাই এই মৌসুমের শেষ বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। গতকালকে নিম্নচাপ ছিল, এটা আজকে শেষ রাতে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমান এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এটা হয়তো আজকে রাতের শুরুতেই এটা আপনার উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। এই যে চলমান বৃষ্টি, এটা আরও আগামী 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে এবং তারপরেও বৃষ্টি থাকবে, যেহেতু এটা বর্ষার শেষ বৃষ্টি আর মৌসুমী বায়ু বিদায় নেবে অক্টোবর 1 থেকে। এই কারণে কিছুটা মনসুন উইড্রোর সময় নর্মাল যে বৃষ্টি হয়, যে প্রতিদিন গুড়ি বৃষ্টি হয়, এই ধরনের বৃষ্টি প্যাটার্ন, ওই রকম বৃষ্টি আপাতত আর হবে না। আগামী 3 দিন ঢাকাতে হালকা সহ সারা দেশে বৃষ্টি থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলছে আবহাওয়া অফিস। এই সময় সাগরের 3 ও নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। দক্ষিণাঞ্চলে বেশি হবে, অতি ভারী বর্ষার সম্ভাবনা আছে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকারও কিছু অংশ। আর ওই সব জায়গাতে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকবে। সাগর উত্তাল থাকার কারণে আমরা 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। অক্টোবরের শেষে আরেকটি নিম্নচাপ হতে পারে, সাইক্লোনের পূর্বাভাস এখনই নেই। তবে উত্তরাঞ্চলে শীতের দেখা পেতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অক্টোবরের শেষের দিক থেকে তাপমাত্রা যেহেতু একটু কমবে, আপনার নভেম্বরে যায় উত্তরাঞ্চলে ঠান্ডাটা আসবে, আর ঢাকাতে ধরেন ডিসেম্বরে যায়। শারমিন নীরা, ৭১, ঢাকা। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের নানা এলাকায় বৃষ্টি হচ্ছে। এর মধ্যে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বেলা 12টার দিকে গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে সকাল থেকে শুরু হয় গুড়ি বৃষ্টি। একই রকম অবস্থা খুলনা বিভাগের বেশিরভাগ জেলার। আজ ভোর থেকে অন্যান্য দিনের মতো শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা ঘর থেকে বের হয়েছেন। বৃষ্টি শুরু হলে বিভিন্ন স্থানে আটকে পড়ে বিপাকে পড়েছেন তারা। বরিশালেও টানা বৃষ্টি হচ্ছে, তবে কখনো ভারী, কখনো গুড়ি। বেলা 12টা পর্যন্ত 26.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদী বন্দরের জন্য 1 নম্বর সতর্ক সংকেত থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, তবে ব্যাহত হয়েছে জনজীবন। কর্মক্ষেত্রে যাই 8টা, 8:30, 9টার মধ্যে, এখন যাইতে হইতেছে প্রায় 10:30, 10:30 বেজে গেছে। গরমে একটু অস্বস্তি বোধ হয়েছে, কিন্তু এখন একটু ভালোই লাগছে। বৃষ্টির কারণে চলাফেরা একটু সমস্যা হচ্ছে আর কি। আবহাওয়া খারাপ, এই জন্য মানুষজন নামে না। কলাপাড়া ও কুয়াকাটা উপকূলে ঝড়ো বাতাস সহ মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় ফিরে আসছে মাছ ধরার ট্রলার। এরই মধ্যে তারা আশ্রয় নিয়েছেন কলাপাড়ার অলিপুর ও মহিপুর মৎস্য বন্দর সহ নদীর মোহনায়। কলাপাড়া প্রায় 20,000 একর আমন ধানের ক্ষেতে 1.5 থেকে 2 ফুট পানি জমে গেছে। 3 ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে, আমরা ধান দিতে পারি না, তরমুজ চাষ করতে পারি না, বিভিন্ন সমস্যা আছে। আমরা পানির কারণে কৃষিকাজ করা যায় না, ফসলি জমি মনে করে নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, রান্না বান্না করা যায় না, জ্বরে যখন তলাই যায়। কমপক্ষে 7-8 দিন পর্যন্ত জোবা থাকে। ওই সময় উঠোন, বাড়িঘর, পাকের ঘর সব
তলাইয়ে যায়। এদিকে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ঝুঁকিতে রয়েছে কলাপাড়ার আন্দারমানিক, রাবণাবাদ, টিয়াখালী ও খাপড়াভাঙা নদীর তীরের বাসিন্দারা। পটুয়াখালী, রাঙ্গাবাড়ী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে জেলেদের ট্রলারগুলো উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সকাল ৬টায় গভীর নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় ২৬ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শাকিলা শম্পা, ৭১। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা ছাড়া সব নৌকা আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্লোটিলার কোনো নৌকাই অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি বলে তারা জানিয়েছে। তবে সব যাত্রী নিরাপদে রয়েছে এবং তাদের ইউরোপে নির্বাসিত করা হবে বলেও জানিয়েছে তারা। এদিকে অবরোধ ভাঙার চেষ্টায় ইতালি থেকে রওনা দিয়েছে আরও একটি ফ্লোটিলা। শারমিন স্বপ্নার রিপোর্ট। গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই বহরে জাহাজ ছিল ৪৪টি। কিন্তু গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টায় তাদের গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও তার আগেই নৌবহরে হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় বহরে থাকা ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। আটক হওয়াদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। পরে বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলার একটি নৌকা ছাড়া সব নৌকা আটক করা হয়েছে। এছাড়া আটক সব যাত্রী নিরাপদে রয়েছে ও তাদের ইউরোপে নির্বাসিত করা হবে বলে জানায় তারা। এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিন দখলকে অবৈধ ঘোষণা করেছে, তাই ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। অন্যদিকে গাজায় অবরোধ ভাঙার চেষ্টায় ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আরও একটি ফ্লোটিলা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। শারমিন স্বপ্না, ৭১। বিশ্ববাসীকে এবার ইসরায়েলের সাথে ব্যবসায়িক, কূটনৈতিক সহ সকল প্রকার আন্তর্জাতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানালো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার ইসরায়েলি হামলার প্রতিবাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এর প্রতি সংহতি এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সমর্থনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই আহ্বান জানায় তারা। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল বিশ্ব নেতাদের সব আহ্বান উপেক্ষা করে বারবার মানবাধিকার লঙ্ঘন করে আসছে। এবার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান নেতারা। আহ্বান জানান বিশ্ব থেকে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার। ঢাকা মহানগর শিবির আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টা একই বিমানে ফিরেছেন হুমায়ুন কবির এবং এনসিপির নেতারা। আরও জানাচ্ছেন মামুন হোসেন। জাতিসংঘ অধিবেশন থেকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সকালে ঢাকায় অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। তিনি আরও বলেন, সেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর যথাসময়ে দেশে আসবেন তিনি। ডেট যখন ফিক্স হবে তখন আপনারা জানতে পারবেন। উনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন। এ সময় তিনি জানান, নিউ ইয়র্কে হামলা করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ওইটা টেররিস্ট, আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে।
এদিকে এনসিপির নেতাকর্মীরা বিমানবন্দরে অশোভন আচরণ করায় দলটির নেতা আক্তার ও তাসনিম জারার ব্রিফিং বর্জন করেছে সাংবাদিকরা। জাতিসংঘের সাধারণ অধিবেশন ও রোহিঙ্গা সম্মেলন শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান রাষ্ট্রীয় বাসভবন যমুনায়। মামুন হুসাইন, ৭১, ঢাকা। ইসির বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দলটিকে পছন্দের প্রতীকের বিষয়ে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানানোর কথা জানিয়েছে ইসি। কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বিষয়ে জানানো হয়। যদিও দলটির পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় শাপলা, কলম ও মোবাইল চাওয়া হলেও পরবর্তীতে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা চাওয়া হয়। তবে কমিশনের ১১৫ প্রতীকের তালিকায় শাপলা প্রতীকটি না থাকায় নতুন দলের জন্য বরাদ্দযোগ্য ৫০ প্রতীক থেকে দলটিকে পছন্দের প্রতীক বাছাই করে নিতে বলেছে ইসি। মেসেঞ্জারে বার্তা পেয়ে শুক্রবার ভোরে বাসা থেকে বের হয় হাজারীবাগের আরিফ। এর একদিন পর তার মরদেহ ভেসে ওঠে বুড়িগঙ্গায়। ৬ দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় অন্ধকারে পুলিশ। ৭১-এর অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। এতে শনাক্ত করা যেতে পারে খুনিদের। মিলেছে একাধিক সিসি ক্যামেরার ফুটেজও। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধানী রিপোর্ট। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের, ভাই হারানো এক বোনের। আর আমার ভাই নাই, আমার কেটা কইব বোন ভিডিও আমারে ফোন দিস। ছোট্ট এই আনিকা তো বুঝতেই পারছে না বাবা আর ফিরবে না কোনোদিন। গোটা পরিবারের একটাই প্রশ্ন, কারা হত্যা করে বুড়িগঙ্গায় ফেলে দিল আরিফকে? কারা মারছে বা কাহারা মারছে তা আমরা করতে পারি না। শত্রুতা নাই। যে নিছে হ্যাঁ খালি একটু দেখতে চাই তারপর জিজ্ঞেস করবো আমার ভাই কেন আমার বাইরে এত কষ্ট দিয়ে মারলো ওরা। তো বিচার তো অবশ্যই চাই আমার স্বামীরে যে মারছে, কারণ কি কারণে মাছে কি আসে বিষয়ে তো জানতে হবে, আবার বিচারও চাই অবশ্যই চাই। গত শনিবার বুড়িগঙ্গা থেকে আরিফের মরদেহ উদ্ধারের পর হাজারীবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়, যার তদন্ত করছে নৌ পুলিশ। গত ৬ দিনে তদন্তে কি পেল তারা? প্রশ্ন ছিল বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে। যেহেতু শ্রোতার রিপোর্ট নর্মাল এসেছে, তার এক্সটার্নাল কোনো হ্যামারেজ বা কোনো আঘাতের চিহ্ন নেই, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে ডাউনিংই মনে হচ্ছে। এরপরে যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তকালে এটা আমরা ইনশাল্লাহ বের করতে পারব। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ আমরা খুঁজে পাইনি। আরিফের এই হত্যাকাণ্ড নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে আমরা নাছোড়বান্দা অন্ধকারে থাকতে চাই না, খতিয়ে দেখতে চাই কি ঘটেছে আরিফের ভাগ্যে, আর কেন কারা তাকে হত্যা করেছে তাও জানতে চাই। ঘটনাস্থলে গিয়ে আরিফের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মেসেঞ্জারে বার্তা পেয়ে শুক্রবার ভোরে বাসা থেকে বের হয় আরিফ। এই তথ্যের সূত্র ধরেই অনুসন্ধানে নামি আমরা। উদ্ধার করা হয় সেই কথোপকথনের একাধিক স্ক্রিনশট। জাহিদ হাসান জাহিদ নামের এই যুবকের সাথে আরিফের ফেসবুকে কথা হয় শুক্রবার ভোর 5:30 থেকে। পরে সকাল 6:37 আরিফের বাসার সামনের গলিতে এসে এই ছবি তুলে আরিফকে পাঠায় জাহিদ। আরিফের উত্তর, ওকে দাঁড়াও, আমি নদীর পাড়ে আসছি। মেসেজের সূত্র ধরেই এই গলির প্রায় 20টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছি আমরা। এতে দেখা যায় 6:37 মেসেঞ্জারে ছবি পেয়ে গলিতে আসে আরিফ। এর ঠিক 2 মিনিট আগে 6:35 মোবাইল দেখতে দেখতে গলিতে প্রবেশ করে গোলাপি রঙের গেঞ্জি পরিহিত একজন। ধারণা করা হচ্ছে এই যুবকই গলির ছবি তুলে আরিফকে পাঠায়। তাদের দুজনের গলিতে প্রবেশ করার 20 মিনিট আগে এই পথেই নদীর পাড়ে যেতে দেখা যায় আরও 3 জনকে। গলির রাস্তা ধরে নদীর পাড়ে যাওয়ার ঠিক 10 মিনিট পর 6:46 খুব হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখা যায় গোলাপি রঙের গেঞ্জি পরা সেই যুবককে। এর ঠিক 11 মিনিট পর একই রাস্তা ধরে বেরিয়ে যায় সেই 3 জন সহ 5 যুবক। পরের দিন শনিবার গলির মাথায় বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায় আরিফের মরদেহ।
পাশেই নদীর পাড়ে এখনো পড়ে আছে তার জুতা। ধারণা করা হচ্ছে আরিফ হত্যার রহস্য উন্মোচনে এসব তথ্য প্রমাণই হতে পারে শক্তিশালী সূত্র। স্বজন ও স্থানীয়দের দাবি দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হোক। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। খেলার খবর। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের বাজিমাত। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে জ্যোতিরা পেল ৭ উইকেটের জয়। এদিন টস হারাটাও আশীর্বাদ হয়ে এসেছে মেয়েদের জন্য, কারণ শুরুটা হয়েছে দুর্দান্ত। ম্যাচের প্রথম ওভারে জোড়া আঘাত হানে বাংলাদেশের পেসার মারুফা আক্তার। পরপর দুইটা দুর্দান্ত ইনসুইঙ্গারে পাকিস্তানের ওপেনার ওমাইয়া সোহেল এবং টপ অর্ডার ব্যাটার সিজরা আমিনকে বোল্ড করে দুজনকেই গোল্ডেন ডাক উপহার দেন। দ্রুত 2 উইকেট হারানোর পর দেখে শুনে জুটি গড়ায় মন দেন পাকিস্তানি ব্যাটাররা। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 41 রান তোলে পাকিস্তান, কিন্তু পাওয়ার প্লের পরই আবারও জোড়া আঘাতে কেঁপে ওঠে পাকিস্তানের শিবির। পরপর 2 ওভারে 2 সেট ব্যাটার মুনিবা আলী এবং রামিম শামিমকে ফেরান বাহাতি স্পিনার নাহিদা আক্তার। মারুফা নাহিদাদের পথে হেঁটে উইকেটের খাতায় নাম তুলেছেন রাবিয়া খানও। নিজেদের প্রথম ওভারেই সিজরা নওয়াজকে ফিরিয়েছেন এই লেগ স্পিনার। নতুন বলে মারুফা নাহিদারা যেই মঞ্চ তৈরি করে গেছেন, সেই মঞ্চে পরবর্তীতে প্রলয় নৃত্য চালিয়েছেন স্বর্ণা আক্তার। মাত্র 5 রানে 3 উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। বিশ্বকাপের প্রথম ম্যাচে জেতার জন্য বাংলার মেয়েদের করতে হবে মাত্র 130 রান। অল্প রানের টার্গেটে অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিকের 50-তে বাংলাদেশ জেতে 7 উইকেটে। ঝিলিকের ইনিংস ছাড়াও জুটি করেন 23 রান, আর সোবহানার মোস্তারির ব্যাট থেকে আসে 24 রান। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তরের।